আসসালামু আলাইকুম, সবাইকে পৃষ্ঠা পাঠশালার ক্লাসে স্বাগতম। আমাদের মোটোটা হচ্ছে লার্নিং টুগেদার, ইন্সপায়ারিং ইচ আদার। ঠিক আছে। আচ্ছা, সবার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ রিফাত হোসাইন। আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং। আমাদের পৃষ্ঠা পাঠশালা থেকে আপনারা বিভিন্ন ফ্রি লাইভ ক্লাসগুলো পাবেন আর বিভিন্ন অনলাইন ক্লাসগুলো পাবেন। আর আমরা সার্বক্ষণিক চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতায় থাকার জন্য। ঠিক আছে। আচ্ছা, তা আজকে আমরা যা পড়ব তা হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় ভেক্টর। ঠিক আছে, ভেক্টরটি আজকে আমরা পড়ব। দ্বিতীয় অধ্যায় ভেক্টরের বিভিন্ন টপিক, যেমন আজকে আমরা হচ্ছে লব্ধি, ভেক্টরের লব্ধি এবং ভেক্টরের প্রকারভেদ, গুলো জানার চেষ্টা করব। ঠিক আছে। আমাদের এইসব ক্লাসগুলো কাদের জন্য? আমাদের ক্লাসগুলো হচ্ছে মূলত এইচএসসি এইচএসসি 2025 আর এইচএসসি 2026 এনাদেরকে টার্গেট করে। ঠিক আছে। সো আপনারা সবাই এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে ইনশাআল্লাহ টপিকগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তো ভেক্টর বোঝার আগে আমাদের যা বুঝতে হয়, প্রথম টপিক সেটা হচ্ছে রাশি। ঠিক আছে। রাশি কি? আমরা দেখি ভৌত জগতে আমরা যা পরিমাপ করতে পারি তাদেরকে রাশি বলা হয়। অর্থাৎ ভৌত জগতে যাই পরিমাপযোগ্য তাদেরকে আমরা রাশি বলি। যেমন ওজন, ওজন আমরা পরিমাপ করি কেজিতে, পরিমাপ করি, গ্রামে পরিমাপ করি, তারপরে হচ্ছে টনে পরিমাপ করি। হ্যাঁ, বিভিন্ন ভাবে পরিমাপ করি। ঠিক আছে। তো যে ওজন পরিমাপ করা যাচ্ছে তাই এটা একটা রাশি। দৈর্ঘ্য একটি রাশি হতে পারে কারণ এটা আমরা পরিমাপ করতে পারি। সময় একটি রাশি কারণ এটা আমরা পরিমাপ করতে পারি। দৈর্ঘ্য পরিমাপ করি মিটার দিয়ে, সেন্টিমিটার দিয়ে বা মিলিমিটার দিয়ে। ঠিক আছে, বিভিন্ন পরিমাপ করি। সময় পরিমাপ করি সেকেন্ডের মাধ্যমে, মিনিটের মাধ্যমে, তারপরে হচ্ছে ঘন্টা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন, সুখ, দুঃখ, হাসি, কান্না, মানুষের এইসব যাবতীয় এক্সপ্রেশন আমরা পরিমাপ করতে পারি না। হ্যাঁ, কেউ কি বলতে পারে যে আমি তোমার থেকে 10 গুণ বেশি খুশি? এটা কি বলতে পারি? এটা বলা যায় না। বা কেউ কি আমরা বলতে পারি যে আমি তোমার থেকে 10 গুণ বেশি বেশি দুঃখে রয়েছি, 10 গুণ বেশি দুঃখে রয়েছি? হ্যাঁ, এরকম কি বলা যায়? বলা যায় না, কারণ আমরা এগুলো পরিমাপই করতে পারি না। কেউ যদি বলে ভাই আমার দুঃখ তোমার থেকে বেশি, তাহলে তাকে বলিয়েন যে তুমি যে যন্ত্রটা দিয়ে তোমার দুঃখ পরিমাপ করেছো সেটা আমাকে এনে দাও। তুমি যে যন্ত্রটা দিয়ে পরিমাপ করেছো সেটা আমাকে এনে দাও। ঠিক আছে, যাতে আমরাও সবাই কি করতে পারি, সুখ দুঃখ গুলো পরিমাপ করতে পারি। তাহলে নোটেবল জিনিস কি? ভৌত জগতে আমরা যা পরিমাপ করতে পারি তাদেরকে কি বলা হচ্ছে? রাশি বলা হয়। এবার আমরা দেখি রাশি হচ্ছে দু প্রকার। রাশি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অদিক রাশি, একটা হচ্ছে দিক রাশি। আচ্ছা, দিক আর অদিক রাশি ব্যাপারটা কি? অদিক রাশি হচ্ছে যে সকল রাশি শুধুমাত্র মান রয়েছে, মান বা ভ্যালু রয়েছে, মান বা ভ্যালু রয়েছে তাদেরকে আমরা বলি অদিক রাশি। ঠিক আছে, শুধুমাত্র মান বা ভ্যালু রয়েছে। যেমন সময়। আমরা কি সময় পরিমাপ করার সময় বলি যে উত্তর দিক বরাবর, সরি, যে উত্তর দিক বরাবর 5 মিনিট, এরকম বলি না। আমরা জাস্ট নর্মালি বলি 5 মিনিট। ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যেটা পরিমাপ করার জন্য কোন রকম দিক লাগে না, তাহলে সেটা হচ্ছে কি? অদিক রাশি। ঠিক আছে। আর যে রাশি পরিমাপ করার জন্য মানের সাথে সাথে দিকও দরকার হয়, মানের সাথে সাথে দিকও দরকার হয়, দিক রাশি কি কি দরকার? মানও দরকার, আবার দিকও দরকার। যেমন হচ্ছে আমরা বলি, একটু বলতে হয়, যেমন উত্তর দিক বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগ, এটা আমরা বলতে পারি, বলি। হ্যাঁ, সচরাচর বলা হয় এটা। বা স্মরণ, এটা বলা হয় যে ধরো তোমাকে বললো যে তোমার নাম ধরো তাকিব, বললো তাকিব তুমি যে অবস্থানে রয়েছো সেদিক থেকে 5 মিটার পূর্ব দিকে যাও, 5 মিটার পূর্ব দিকে সরে যাও। তাহলে এটা হচ্ছে কি? স্মরণ।
তাহলে আমরা মাপতে পারি দিক দিয়ে, ঠিক আছে। তার সরণ মাপার জন্য আমাদের মানও দরকার হচ্ছে, এই 5 মিটারটা মিটারটা হচ্ছে কি মান, আর পূর্বটা হচ্ছে দিক, তাহলে মানের সাথে সাথে দিকেরও দরকার হচ্ছে, তাই এটি হচ্ছে কি দিক রাশি। সরণ একটি দিক রাশি। আচ্ছা, তাহলে আমরা এবার শর্টকাট চলে আসি। আর বাংলায় আমরা যাকে অদিক রাশি বলছি তাই হচ্ছে মূলত স্কেলার রাশি, ঠিক আছে। তার সংজ্ঞাটা আমরা একটু যদি দেখি, যেসব ভৌত রাশি প্রকাশের জন্য মানই যথেষ্ট, কোনো দিক উল্লেখের প্রয়োজন নেই, তাদের স্কেলার বা অদিক রাশি বলা হয়। স্কেলার বা অদিক রাশি বলা হয়, শুধুমাত্র কি দরকার, মান দরকার, ঠিক আছে, দিকের দরকার নেই। ওকে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কারা? ভেক্টর রাশি হচ্ছে তারা যাদেরকে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকও উল্লেখ করে দিতে হচ্ছে, ঠিক আছে। এদের কি কি দরকার, এদের মানও লাগবে, আবার সরি আবার দিকও দরকার হয়, তাই এটা হচ্ছে কি ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, ভেক্টর রাশি প্রকাশের নিয়মটা আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে একটা অ্যালফাবেট, অ্যালফাবেটের উপর একটা রাডার, ঠিক আছে, একটা অ্যালফাবেট এটার উপর একটা রাডার, এইভাবে করে হচ্ছে ভেক্টরটা প্রকাশ করা হয়, বা এইভাবে প্রকাশ করতে পারেন একটা অ্যালফাবেটের উপর জাস্ট একটা সিম্পল আপনার দাগ, ঠিক আছে। তারপর হচ্ছে এটা দেখেন, এটা এটা তো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে লোয়ার কেস, এখানে জাস্ট একটা দাগ টেনে দিলেন, এটা হচ্ছে কি ভেক্টর রাশি, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশের নিয়ম। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে ভেক্টরের প্রকারভেদ। ভেক্টরের প্রকারভেদের মধ্যে আমরা এখানে পাচ্ছি নাল বা শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য, আমরা তো একটু আগে পড়ছি যে ভেক্টরের জন্য কি কি লাগতেছে, ভেক্টরের জন্য লাগতেছে আপনার মান, একটা লাগতেছে হচ্ছে দিক, ঠিক আছে। আর যে ভেক্টরের মান শূন্য, অর্থাৎ ভেক্টর রাশি যেটার মান হচ্ছে কি শূন্য, সেটি হচ্ছে শূন্য বা নাল ভেক্টর, ঠিক আছে। আবার একটা নোট আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে কি বলা হয়েছে, শূন্য বা নাল ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই, শূন্য বা নাল ভেক্টরের নির্দিষ্ট কোনো কি নেই, দিক নেই, ঠিক আছে। কেন, আমি একটু যদি একটু বলি, দেখেন আমরা ছোটবেলা থেকে কোয়াড্রেন্ট হিসাব করি, হুম, কোয়াড্রেন্টের জিরো বিন্দুটা হচ্ছে এটা, ওকে, জিরো বিন্দুটা এটা, তাহলে জিরো বিন্দু এটা কি পূর্ব দিকে গেছে নাকি পশ্চিম দিকে গেছে, সরি পূর্ব দিকে গেছে নাকি পশ্চিম দিকে গেছে নাকি উত্তর দিকে গেছে নাকি দক্ষিণ দিকে গেছে, কোন দিকে গেছে যায় নাই, তাই এটার কোনো কি নেই, আর দিক নির্দিষ্ট নেই, ঠিক আছে। এটা সব দিকেই সমভাবে বহমান ধরা যায়, যদিও এটার কোনো দিক নেই, তাও আমরা বলতেছি এটার কোনো কি নেই, পয়েন্ট নেই, এটার কোনো পয়েন্ট নেই, এটা জিরো পয়েন্ট জাস্ট, ওকে। আচ্ছা, এবার আসি, এবার হচ্ছে একক ভেক্টর। যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলা হয়। একক ভেক্টর প্রকাশটা হচ্ছে ক্যাপ, অ্যালফাবেটের উপর ক্যাপ, নর্মালি অ্যালফাবেটের উপর ক্যাপ। এগুলো আমরা একটু পর দেখতে পাবো, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো কেমনে হয়। হচ্ছে ধরেন 3D কোনো একটা আমরা যদি মাপি, এটা হচ্ছে 2D, ঠিক আছে। 2D কিরকম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এদিকে বড় বড় একটা জেড অক্ষ। আমরা যদিও এখানে আঁকার টাইমে এভাবে করে নিয়ে আসতেছি, বাট এটা যখন আপনি আপনি বুঝবেন সেটা হচ্ছে আমার হাতটা যদি দেখেন, এই ক্যামেরা বরাবর আঙ্গুলটা এখান থেকে সিধা আমার নাক বরাবর, জেড অক্ষটা ক্যামেরা থেকে সিধা আমার নাক বরাবর, বুঝাতে পেরেছি আশা করি। ওইটা হচ্ছে 3D। আপনার ল্যাপটপ বা মোবাইল যেটা হোক, আপনি যে স্ক্রিনটা দেখছেন সেটা হচ্ছে 2D স্ক্রিন, ঠিক আছে। ওইটা থেকে আপনার নাক বরাবর যে সোজা একটা অক্ষ বের হবে, সেটা হচ্ছে কি জেড অক্ষ, যেটা আপনার ওই সারফেসের সাথে ল্যাপটপের সারফেস বা ল্যাপটপের যে ক্ষেত্রটা রয়েছে সেটা থেকে 90 ডিগ্রি সমকোণে আপনার দিকে আসবে, বুঝাতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন জিনিসটা আমরা একটু যদি দেখি, এক্স অক্ষের দিকে যে একক ভেক্টর সেটাকে আমরা বলি আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টর সেটাকে আমরা বলি জে ক্যাপ, এবং জেড অক্ষের দিকে যে একক ভেক্টর, জেড অক্ষের দিকে যে একক ভেক্টর তাকে আমরা বলি কে ক্যাপ। এগুলো নর্মালি আমরা সামনে ইনশাআল্লাহ দেখতে পাবো, বাট একটু বলে দেন। আচ্ছা, তাছাড়া ভেক্টরের আরো বিভিন্ন রকম রূপ রয়েছে, যেমন ধরি এটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে কিউ ভেক্টর,
আমি যদি এভাবে ধরি যে সরি, আমি যদি ব্যাপারটা এভাবে ধরি যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে পি ভেক্টর গেছে, বা এভাবে ধরি, দুঃখিত, এভাবে যদি ধরি যে কিউ ভেক্টর গেছে 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে দুটোটাই কি, দুটোটাই হচ্ছে আপনার এক্স অক্ষের সাথে গেছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে সদৃশ ভেক্টর, একইভাবে একই দিকে যায়। ঠিক আছে, আর বিসদৃশ ভেক্টর কিরকম, ধরেন এটা পি ভেক্টর, ঠিক তার উল্টা দিকে কিউ ভেক্টর, এটা হচ্ছে কি বিসদৃশ ভেক্টর। যদি এরা একটা বিন্দু থেকে যায়, এটা পি দিকে গেলে, এদিকে গেল কিউ দিকে, এদের মধ্যবর্তী কোণ থাকবে 180 ডিগ্রি বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে। ঠিক আছে, আর সদৃশ ভেক্টরের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে পিও এদিকে গেল, ধরেন এখান থেকে আবার কিউটা গেল, তাহলে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ফার্দার যদি দেখি, আচ্ছা ভেক্টর প্রকারভেদ এতক্ষণ দেখলেন, আমরা এখন দেখবো হচ্ছে ভেক্টরের লব্ধি। এখন আমরা পড়বো হচ্ছে ভেক্টরের লব্ধি। আচ্ছা, আমরা আগে স্কেলার যোগটা দেখি, এটা হচ্ছে সাধারণ বীজগাণিতিক নিয়ম, আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। 2 কেজি চিনি, 3 কেজি চিনির সাথে যোগ করলাম, টোটাল হলো 5 কেজি। বা এভাবে বলি যে আমার কাছে 2টা মার্বেল ছিল, সে আমাকে 4টা মার্বেল দিল, আমার থেকে এখন টোটাল মার্বেলের সংখ্যা 6টা। এই যে আমরা এইভাবে যোগ বিয়োগ করি, এটা হচ্ছে কি সাধারণ বীজগাণিতিক নিয়ম, এটা হচ্ছে স্কেলার যোগ, শুধুমাত্র মানটা এখানে আমরা মানটা যোগ করতেছি। কিন্তু ভেক্টরের যোগের ক্ষেত্রে বলি, যেহেতু ভেক্টর যোগের ক্ষেত্রে তার মানের সাথে সাথে দিকও নির্দিষ্ট করে দিতে হচ্ছে, তাই এর যোগ বা লব্ধি বের করতে ভিন্নতা আছে। সংজ্ঞাটা যদি আমরা দেখি, দুই বা ততোধিক সমজাতীয় দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের যোগ করার ফলে যে ভেক্টর পাওয়া যায় তাকে হচ্ছে ভেক্টরগুলো লব্ধি বলা হয়। নোট, ভেক্টরগুলোকে অবশ্যই সমজাতীয় হতে হবে। আচ্ছা, এটা যদি আমি একটু প্রিভিয়াস দেখি, সমজাতীয় বলতে কি বোঝাচ্ছি, আহ দেখুন, আমি আমি যে এখানে পি ভেক্টরটা নিচ্ছি, ঠিক আছে, এটা যে টাইপের, এর সাথে যে ভেক্টরটা যোগ দিব সেটাও একই টাইপের হতে হবে। এরকম হতে পারবে না যে পি ভেক্টরটা হচ্ছে নর্মাল ভেক্টর আর এটা হচ্ছে একক ভেক্টর, এরকম হতে পারবে না। অর্থাৎ দুটোটা ভেক্টরকে কি করতে হবে, সমজাতীয় হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি। আহ তাহলে ভেক্টর লব্ধি বের করার জন্য আমাদের কি করতে হবে, ভেক্টরগুলোকে অবশ্যই সমজাতীয় হতে হবে। এবার দেখি ভেক্টরের লব্ধি, আমরা যদি ভেক্টর লব্ধি বের করার নিয়মটা একটু দেখি, সাধারণ নিয়মটা দেখি, এ ও বি দুটি ভেক্টর এবং সি তাদের লব্ধি, তাহলে সি যেগুলো, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। এই ত্রিভুজটা আমরা একটু এদিকে ব্যাপারটা বুঝাই। দেখেন, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত আপনি গেলেন, আবার এই পয়েন্টটা থেকে এতটুকু পর্যন্ত আপনি গেলেন। ঠিক আছে, ধরি এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, ধরি এটা হচ্ছে এ ভেক্টর, ধরি এটা হলো বি ভেক্টর এখানে, আর এখান থেকে দূর পর্যন্ত সি ভেক্টর। দেখুন, এই যে ও থেকে এ পয়েন্টটা আপনি গেলেন, আবার এ থেকে বি পয়েন্টটা গেলেন, যতটুকু ঘুরে ফিরে আপনি যেতটুকু মানে পৌঁছালেন, যে গন্তব্যস্থানে পৌঁছালেন, আপনি চাইলে এই ও বি রাস্তাটা ব্যবহার করতে পারতেন। হ্যাঁ, তার মানে কি, আপনার গন্তব্য একই, বাট আপনি ঘুরে ফিরে আসতেছেন। ব্যাপারটা তো বোঝা যাচ্ছে, হ্যাঁ। স্কুল পালাইলে আমরা কি করতাম, স্কুল পালাইলে ধরেন এখানে এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে বাসা, আপনি যাওয়ার টাইমে ইজিলি এদিকে চলে যেতে পারতেছেন। হুম, কিন্তু যখন স্কুলটা পালাইলেন,
তখন আপনি বাসায় আসবেন কিভাবে? একটু টাইম স্পেন্ড করবেন বাইরে, বিভিন্নভাবে ঘুরবেন, আম পারবেন, লিচু পারবেন, ঘুরে আপনাকে আসতে হবে। কারণ স্ট্রেট কাট যদি আসেন, এই সোজা সরল পথে যদি চলে আসেন, তাহলে হচ্ছে আপনার আব্বু দেখেই ফেলবে বা আপনার আম্মু দেখে ফেলবে। যদি বুঝে যায় তার স্কুল পালাইছেন, তাহলে উদুম কেলানি খাবেন। তাহলে বুঝতে পারছেন তাহলে কি করতে হয়? তাহলে আমাদের ঘুরে ফিরে যেতে হয় গন্তব্য গন্তব্য সেম। ঠিক আছে? তার মানে কি, আমি এখান থেকে এতটুক, আচ্ছা এখানে বুঝাই, এখান থেকে এতটুক হয়ে এখানে যে গন্তব্যটা পাড়ি দিলাম, হুম, সেটা এটা সমান না? এটা সমান না? ভেক্টরের ভেক্টরের নিয়মে হচ্ছে এটা সমান। তো এটা আমরা এভাবে করে লিখতে পারি, সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেছে আশা করি। আচ্ছা, বহুপদ সূত্র আমরা যদি একটু খেয়াল করি, তাহলে হচ্ছে যেটা এই সাধারণ নিয়ম ছিল, এটারই একটা রূপান্তরিত রূপ হচ্ছে বহুপদ সূত্র। হুম, কেন দেখেন, এই পয়েন্টটা থেকে আপনি যাত্রা শুরু করলেন, এখান থেকে আপনি এখানে আসলেন, বি পয়েন্টে আসলেন, আবার এখান থেকে সি পয়েন্টে আসলেন, এখান থেকে ডি পয়েন্টে আসলেন, এখান থেকে এ পয়েন্টটাতে আসলেন। ঠিক আছে? তো যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন তা এই সম্পূর্ণটা এই পথের সমান না? মানে এখান থেকে যতটুকু পর্যন্ত আসতে যা আপনার থেকে, মানে যে গন্তব্যটা আপনি পাইতেন, এটা ঘুরে ফিরে সেম গন্তব্য পাইছেন না? তার মানে আমরা এখানে কি লিখতে পারি? আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এভাবে লিখতে পারি না? লিখতে পারি। তাহলে বহুপদ সূত্র একটি সাধারণ সূত্রেরই অন্য রূপ। এবার আসি আমরা সামান্তরিক সূত্র, লব্ধি বের করার জন্য যেটা যে সূত্রের জুড়ি মেলা ভার। ঠিক আছে? এখানে কি বলছি, যদি সমজাতীয় ভেক্টর সমূহকে অঙ্কিত কোনো বিন্দু হতে অঙ্কিত কোনো বিন্দু হতে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা যায়, তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি এদের লব্ধি নির্দেশ করবে। দেখি ব্যাপারটা কি, আমরা একটু এখানে কাগজে কলমে দেখি। দেখেন, এটা হলো কিউ ভেক্টর, এটা হলো পি ভেক্টর। ঠিক আছে? একটা বিন্দু থেকে দুটা ভেক্টর আমরা কি নিছি। ঠিক আছে? তো এটাকে আমরা কি ধরবো, সামান্তরিকের যদি বাহু ধরি, তাহলে সন্নিহিত বাহু যদি ধরি, তাহলে এদিকে আরেকটা বাহু আসবে যেটা এটা সমান, এদিকে আরেকটা বাহু আসবে। ঠিক আছে? ধরে এটা হচ্ছে ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। ঠিক আছে? হ্যাঁ, তো সামুদ্রিক সূত্র কি বলে, যে এদের লব্ধি ঠিক এদের কর্ণ বরাবর অবস্থান করবে। হ্যাঁ, এই লব্ধিটা হবে এদের কর্ণ বরাবর। আচ্ছা, এটা আমরা প্রমাণ করব, কেমনে প্রমাণ করব দেখেন, এইভাবে করে করে আমি আসি একটু। বি থেকে বর্ধিতাংশ আমি এতটুকু পর্যন্ত আঁকলাম, সি থেকে একটা লম্ব আঁকলাম, যদিও আমার এখানে লম্বর মতো লাগতেছে না বাঁকাতেরা, বাট ধরে নেন একটা লম্ব আঁকলাম, সিডি। ঠিক আছে? একটা সামান্তরিকের এই কোণটা সেম না? অর্থাৎ এটা পি, তো এটা কিউ, এটাও পি, এটা কিউ। ঠিক আছে? এই পি কিউর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, এই আলফাটা, পি কিউর মধ্যবর্তী কোণটা হচ্ছে এ আলফাটা, যেটা এটার সমান, যেহেতু এটা সামান্তরিক। ঠিক আছে? আচ্ছা, দেখি এই কোণটা আর এই কোণটা সমান না? অবশ্যই সমান। ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস দেখি, আমরা এই ত্রিভুজ নিয়ে একটু কাজ করি, বিসিডি। ওকে, আমরা বিসিডি ত্রিভুজ নিয়ে একটু কাজ করব। সমকোণী ত্রিভুজ বিসিডি, এখানে আমরা কজাইন এবং সাইনের সূত্রটা ফেলবো। কিভাবে দেখেন, সাইন আলফা। ঠিক আছে? সাইন আলফা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্বকে, লম্ব হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে বিসি। ঠিক আছে?
তাহলে আমি এখানে লিখি লম্ব বিসিডি ত্রিভুজে লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে বিসি, তাহলে সিডি বাই বিসি। ঠিক আছে, সিডি বাই বিসি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ব্যাপারটা। বি সিডি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সাইন আলফা যেহেতু লিখলাম, তাহলে আমরা এখানে সিডি সমান কি লিখতে পারি? ঠিক আছে, এইভাবে লিখতে পারি বিসি সাইন আলফা।